একটি জনপদ তখনই উন্নত হয় যখন সে অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় সহানুভূতি আর সমন্বয়ের পথে। আমরা কি সেই পথে হাঁটছি? ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের অন্যতম স্পর্শকাতর একটি বিষয় অনুপ্রবেশ বা অবৈধ অভিবাসন, যা নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আসলে ত্রিপুরা এমন একটি সীমান্তবর্তী রাজ্য যার ইতিহাস শুধু তার পাহাড়, নদী আর সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়, বরং তা গাঁথা রয়েছে বৃহৎ ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। ভারত পাকিস্তান বিভাজন, 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে আর্থসামাজিক পরিবর্তনের ঢেউ ত্রিপুরায় বহুবার অনুপ্রবেশের ইতিহাসকে প্রভাবিত করেছে। এই অনুপ্রবেশ কখনো ছিল রাজনৈতিক শরণার্থীদের, আর কখনো অর্থনৈতিক কারণে স্থানান্তরিত জনগণের। এর ফলে পাল্টে গেছে রাজ্যের জনসংখ্যার কাঠামো, ভাষাগত ও সাংস্কৃতিক ভারসাম্য, এমনকি রাজনীতির ধরন। তিপ্রামথার দাবি, ত্রিপুরায় অনুপ্রবেশের ফলে জনজাতি সমাজ সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। অনুপ্রবেশের কারণে জনজাতির সংখ্যা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। আর এই ইস্যুকে সামনে এনে বেশ কয়েকবার রাজ্য জুড়ে গণমিছিল, বিক্ষোভ, অবরোধ এবং স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে তারা রাজনৈতিক চাপ তৈরি করেছে। তাদের বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রবেশ ইস্যুকে একটি ঐতিহাসিক অবিচার হিসেবে তুলে ধরেছে দলের নেতৃত্ব। অন্যদিকে অনেকেই বলছেন, এই সমস্যার সমাধানে প্রয়োজন সততা নির্ধারণে স্বচ্ছ নাগরিক যাচাই ব্যবস্থা, জনজাতি ও অভিবাসী গোষ্ঠীর মধ্যে সংলাপ, ভূমি সুরক্ষায় জনজাতিদের জন্য আইন নিরাপত্তা এবং অভিবাসীদের মধ্যে যারা বহু প্রজন্ম ধরে আছেন তাদের মানবিক ভিত্তিতে নাগরিকত্ব প্রদান। তাই কিছু প্রশ্ন ঘুরে ফিরেই উঠে আসে। ত্রিপুরায় অনুপ্রবেশের প্রকৃত ইতিহাস কি? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কি রয়েছে ত্রিপুরার উপর? এই অনুপ্রবেশ জনজাতিদের সমাজকে কিভাবে প্রভাবিত করেছে? তিপ্রামথার দাবি এখন কেন এত প্রবল হয়ে উঠছে? রাষ্ট্র কাদের অবৈধ অভিবাসী বলছে? আত্মপরিচয়ের এই লড়াইয়ের ভবিষ্যৎ কি? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় অনুপ্রবেশ ও আত্মপরিচয়ের আন্দোলন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বরিষ্ঠ শিক্ষাবিদ। রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত এবং রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর রায়, আপনার কাছে আসি প্রথম আমি। ত্রিপুরায় অনুপ্রবেশের শুরুর ইতিহাসটা কিভাবে চিহ্নিত করা যায় এবং প্রকৃত ইতিহাসটা কি? 1947 সালে দেশ ভাগ হয়েছিল, 1949 সালে ত্রিপুরা দেশের অন্তর্ভুক্ত হয় এবং 1971 সালের মুক্তিযুদ্ধ ত্রিপুরার উপর কি ধরনের পরিবর্তন এনেছিল, যদি ইতিহাসটা একটু সংক্ষেপে বলেন আমাদের। নমস্কার। তবে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় অ্যাকচুয়ালি একজন ঐতিহাসিকবিদকে এই প্রশ্নটা করলে আমার থেকে ভালো হতো। যাই হোক, যতদূর জানি আমি বলছি সেটা হলো, এই ত্রিপুরা রাজ্যে যে অনুপ্রবেশের যে সময়টা আপনি ওই স্বাধীনতা বা 1949 সালের 15ই অক্টোবর থেকে বলছেন, অ্যাকচুয়ালি ডেটস ব্যাক অনেক পিছনে। ঠিক আছে, আচ্ছা, অনেক পিছনে। কারণ কি, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস আছে, ইতিহাসটা কিন্তু সম্পূর্ণভাবে মানে আমরা অনেকেই জানি না ত্রিপুরা রাজ্যের আর সীমানা কতটুকু ছিল। ঠিক আছে, 1949-এর 15ই অক্টোবর থেকে হঠাৎ করে দ্য সাইজ অফ ত্রিপুরা গট রিডিউসড সাডেনলি। অনেক ফ্যাক্টর ছিল সেখানে, স্বাধীনতার সংগ্রামের একটা ইতিহাস ছিল, কিন্তু এই রাজ্যে মানে রাজারাই এখানে মোটামুটি ভাবে ত্রিপুরা রাজ্যে বাঙালিদেরকে ডেকে এনেছেন। একটা সময় ছিল জঙ্গলাবাদী সিস্টেম নামে। ঠিক আছে, এখানে এনে মহারাজারা বসিয়েছেন বাংলা রাজ্য পরিচালনার জন্য। প্রথম দিকে কে জানি কয় প্রচুর লোকেদের এনে এখানে ওনারা রাজকার্য পরিচালনার জন্য এনেছেন। এই ইতিহাসগুলো আমরা জানি, এবং এখানে তো বললাম যে জঙ্গলাবাদী সিস্টেম প্লাস
কৃষিটাকে কৃষি ব্যবস্থাকে মানে এই প্রসারের জন্য। আগে তো যেটা নাকি আমাদের টিলা ল্যান্ডে যে কাল্টিভেশন হতো, জুম কাল্টিভেশন থেকে যে প্লাউ কাল্টিভেশন এসেছে, এই প্লাউ কাল্টিভেশনটাকে প্রমোট করবার জন্য ওই দেশ থেকে কিন্তু প্রচুর যারা বাঙালি অংশের লোক আছে ওদেরকে কিন্তু এখানে মহারাজা এনেছেন। তো আস্তে আস্তে যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে ত্রিপুরার যে অনেক পাহাড়ি এলাকায়, অমরপুর সাইড বলেন বা আপনার এদিকে আমাদের বক্সনগর বা উদয়পুর, কাঞ্চনপুরে তো বিভিন্ন যেখানে সীমান্ত এলাকা যেখানে রয়েছে পুরো সব। সুতরাং বেসিক্যালি এটাকে সময়টাকে ওই মানে 1949-এর এই অক্টোবরের 15 ইজ এ ডেট, কিন্তু এখানে কিন্তু ত্রিপুরা রাজ্যে অনেক আগে থেকেই কিন্তু আমাদের ছিল। আর সেকেন্ড আরেকটা হলো ত্রিপুরা রাজ্যের ইতিহাসটা যেটা নাকি সাডেনলি আমরা এটাকে ওভারলুক করি, ভুলে যাই যে ত্রিপুরা রাজ্যটা ছিল বেসিক্যালি টু ফর্ম অফ সিস্টেম। ওয়ান ওয়াজ বেসিক্যালি ত্রিপুরা রাজ্যে যে আমাদের হিলি এরিয়া আছে, পার্বত্য ত্রিপুরার একটা এরিয়া আছে, একটা প্লেইন ল্যান্ড আছে, সমতল ত্রিপুরা, চাকলা রোশনাবাদ এরিয়া আছে, ঠিক আছে। তার আগে একবার আপনাদের এখানে একদিন বলছিলাম যে টোটাল পপুলেশনটা যদি ত্রিপুরার ধরি, চাকলার পপুলেশন আর যদি হিলি ল্যান্ডের পপুলেশন দুটোকেও যদি আমরা ধরি, একবার বোধ আপনি আমাকে এক্সাক্ট আমি জানা নেই, আজকে নাম্বারটা আনিনি, কিন্তু যদি টোটাল পপুলেশনটাকে যদি আমরা যদি যোগ করে দেখাই, ইন নো কেস যে এই যে সমগ্র ত্রিপুরার যে জনসংখ্যার যেটা আমরা বলছি, তো এই যে যারা নাকি আমরা বলছি যে বেসিক্যালি ট্রাইবালস গট মাইনরিটি, ইট ওয়াজ নেভার। আমার যদি ওই এই যে কি জানি কয় এই যে এই চাকলা রোশনাবাদ প্লাস হিলি ত্রিপুরার, তো 1949-এর যখন নাকি আমরা যখন স্বাধীন হলো, এই অস্থির পিরিয়ডে অনেকে এই পার থেকে এই পারে চলে এসেছে, এখান থেকে ওইদিকে গিয়েছে একদম, ঠিক আছে। সুতরাং তখন একটা তো পরিবর্তন হয়েছে আমরা দেখেছি। এবং এটা যখন নাকি বেসিক্যালি 1949-এ যখন নাকি মহারানী যখন নাকি যে ডকুমেন্ট অফ অ্যানেক্সেশন যে ডকুমেন্টটা যেটা করেছে ইন্ডিয়া, তার মধ্যে তো এগুলো ছিল না, তার মধ্যে এগুলো ছিল, তখনও তো একটা পপুলেশন ছিল। তো বেসিক্যালি মানে আজকে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করছি এই অনুপ্রবেশ নিয়ে, ইট ইজ বেসিক্যালি আমার কাছে মনে হয় ইট ইজ এ পলিটিক্যাল। কারণ কি এই ট্রানজিশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে টোটাল যদি আমরা ত্রিপুরা রাজ্যের যদি সমগ্র ইতিহাসটাকে ধরি, ওয়ান বেসিক্যালি উই আর আইসোলেটিং, আমরা চাকলাটাকে আমরা হঠাৎ করে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। চাকলার ত্রিপুরা রাজ্যের ইতিহাসটা তো চাকলা ব্যতীত নয়, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। তারপর আমরা 71-এ একটা দেখেছি, 71-এর সময় প্রচুর এখানে এসে আমাদের ভারতবর্ষে প্রচুর মানে বাংলাদেশ থেকে শরণার্থী এখানে এসেছে, এবং এটা ইন্ডিয়া মুজিব অ্যাক্ট অনুযায়ী বেসিক্যালি দিস ইজ লিগ্যালাইজ, দে আর নাও বোনাফাইড, তারা তো ইললিগাল ইমিগ্রেন্টস না, দে আর নো লঙ্গার দি ইললিগাল ইমিগ্রেন্টস। এবং তারপরেও যদি আপনি লক্ষ্য করে দেখেন 19 যে সিএ যেটা নাকি লেটেস্ট, যেটা নাকি 2015 বা 2019, আমি সিএ তে আসবো স্যার, আমি বলছি। সুতরাং এগুলোকে যদি এনে দেখেন তাহলে আপনি দেখবেন যে হু আর ইললিগাল মাইগ্রেন্টস ইন ত্রিপুরা, ঠিক আছে। টোটালি ব্যাপারটা বেসিক্যালি উইথ এ মানে আমি যেটা পার্সোনালি মনে করি, একটা যে কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক একটা তার হিডেন অবজেক্টিভ আছে, ইট ইজ নট গেটিং মেটেরিয়ালাইজড, সো দে আর বেসিক্যালি রেজিং দিস ইস্যু ডিফারেন্ট টাইমস এ ডিফারেন্ট ইস্যু, আমরা চলে আসছে ইন ডিফারেন্ট ম্যানার। আমরা 80 সালে ত্রিপুরা রাজ্যে আমরা প্রথম দাঙ্গা দেখেছি, তারপর আমরা লক্ষ্য করেছি যে 1997-2004 অব্দি এটা চলেছে, আমরা দেখেছি। তারপরে ত্রিপুরা রাজ্যে কখনো ত্রিপুরা ল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। সুতরাং দিস থিংস আর কামিং, এবং টোটালি একটা ইস্যু, সেটা ওই বাংলা থেকে কারা এসেছে অনুপ্রবেশটাকে বারবার আপনি বলছেন যে বারবার রাজনৈতিক ভাবে সেটাকে একটা ইস্যু তৈরি করা হয়, এবং ইট ইজ বেসিক্যালি এ সেকশন অফ পিপুল। আমি এটাকে বলবো যে বেসিক্যালি দেখুন, উই নো দ্যাট আমাদের যে জনজাতি অংশের লোক বা ট্রাইবাল অংশের লোক আছে, their legitimate rights are to be guaranteed, এবং it is basically guaranteed every time. এই যে ত্রিপুরা TTADC যেটা নাকি আমাদের যে বিল যেটা এসছে, it is with a view to basically protecting their interest, ঠিক আছে। we expect তাদের ইকোনমিক তাদের ইন্ডিপেন্ডেন্স আসুক, ঠিক আছে। হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু
এই অনুপ্রবেশ মানে দিস ইজ বেসিক্যালি মানে যে বাঙালি অংশের লোক যারা বাংলাদেশ থেকে এসছে তাদের জন্যই ট্রাইবেলদের উন্নয়নটা পিছিয়ে গেছে। না, আমি সেই বিষয়গুলোতে আসছি। আমি আপনি একদম পুরো সবটা একসঙ্গে হয়ে যাচ্ছে। আমি একটু ধীরে স্থিরে যাচ্ছি। দর্শক বন্ধুরা যারা জানে ব্যাপারটা, অনেকেই জানেন ইতিহাসটা, অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো ব্যাপারটা বুঝে উঠতে পারে না। কোথা থেকে শুরু এই অনুপ্রবেশের যে ইস্যুটা, কোথা থেকে শুরু হয়ে গেল, কোথা থেকে বাংলাদেশ থেকে আসতে শুরু করলো? সবটাই কি 1971-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়, নাকি তার আগে কোনো ইতিহাস ছিল, নাকি ভারত দ্বিজাতি তত্ত্বে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন এই প্রান্তের ত্রিপুরা এবং বাংলাদেশের যে এই প্রান্ত, তখন এই প্রান্তের কি পরিস্থিতি ছিল, এই প্রান্ত নিয়ে কি ডিসিশন হয়েছিল, তৎকালীন নেতৃত্বরা কি ডিসিশন নিয়েছিল, সেই জায়গাগুলো একটু জানার, আজকের প্রজন্মের বিশেষ করে জানার প্রয়োজন আছে। স্যার, সোমনাথ স্যার, আপনার এই ব্যাপারে কি মতামত? এই যে মানে ইতিহাসটা নিয়ে আপনি কিছু আলোকপাত করবেন এই জায়গাটাতে, তারপর পরের বিষয়টা সঞ্জয় বাবুর কথা শুনছিলাম মন দিয়ে। আসলে ওই দিক থেকেই শুরু করা দরকার। আসলে ত্রিপুরা তো ভারতবর্ষ নয়, ত্রিপুরা ভারতবর্ষ হয়েছে 49-এ। একদম। তার আগে ত্রিপুরা একটা প্রিন্সলি স্টেট। আসলে ভারতবর্ষটা হচ্ছে আর্চডয়েল ইস্ট পাকিস্তান। একদম। দেশ ভাগ হওয়াতে বাংলাকে দুটো ভাগ করে ওটা হচ্ছে ইস্ট পাকিস্তান। আর ভৌগোলিক কারণে ত্রিপুরাটা 3 দিক থেকে ঘিরে আছে ইস্ট পাকিস্তানে। একদম। পরবর্তীকালে যেটা বাংলাদেশ হয়েছে সে অনেক পরের গল্প, প্রায় 22 বছর পরের গল্প। 49 যদি ত্রিপুরাকে ধরি আমি ভারত মুক্তির পরে একটি ভারতীয় প্রভিন্স হিসাবে, তাহলে তার থেকে 22 বছর পরে হচ্ছে বাংলাদেশ। এর আগ পর্যন্ত এটা ইস্ট পাকিস্তান। একদম। আমরা যদি এর আগে থেকে ধরি তাহলে ওটা যেহেতু ভারতবর্ষ, ওখান থেকে যেটা সঞ্জয়বাবু বলছিলেন যে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, প্রশাসনিক কাজকর্ম, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিবর্তনের সহায়তার জন্য বাঙালি সমাজকে তৎকালীন মহারাজারাই এখানে বসতি স্থাপনের অধিকার দিয়েছেন, কর্মে নিযুক্ত করেছেন নানাভাবে। এই যে আসা যাওয়াটা, এর মধ্যে অনুপ্রবেশ শব্দটার কোনো উল্লেখ ছিল না, এটার কোনো কারণ নেই, এই ব্যাপারটা নেই এখানে। আজকে সেটাকে অনুপ্রবেশ বলে সেটা ভুল হবে। এইবার যেটা হচ্ছে ঘটনাচক্রে ত্রিপুরা প্রিন্সলি থেকে মোনার্কি থেকে ডেমোক্রেসিতে কনভার্ট হয়েছে 1949 সালে একটি চুক্তির মাধ্যমে। আমরা ভারতভুক্ত হলাম, ত্রিপুরাবাসী ভারতের একটি প্রভিন্সের অধিকারী বা অধিবাসী হলো। মিনহোয়াইল দেশ ভাগ হয়ে গেল, একদম ওটা হয়ে গেল ইস্ট পাকিস্তান। কিন্তু আমাদের ভাষাগত সংহতি, খাদ্যাভ্যাস, আমাদের আত্মীয় পরিজন, চলাচলের সুবিধার্থে আসা যাওয়াটা খুব স্বাভাবিক দৈনন্দিন জীবনের অঙ্গ হিসাবে ছিল। আরেকটা যেটা সঞ্জয়বাবু বলেছিলেন, আমি সেখানটাতেই যাই, একেবারে পার্বত্য চট্টগ্রাম থেকে ধরে একেবারে সিলেট অঞ্চলের কাছাকাছি ধরে পুরো অঞ্চলটা ছিল ত্রিপুরা, মানে সেই চাকলা রসুনাবাদ যেটাকে বলা হচ্ছে সেটা ত্রিপুরা। এই যে আসা যাওয়া, সেই অর্থে কেউ মাইনরিটি হয়ে যাওয়া, কেউ মেজরিটি হয়ে যাওয়া, ওদের অধিকার নেই, ওরা এসে আমাদের সমস্ত কিছুতে ব্যাঘাত ঘটাচ্ছে, এই ভাবনাটাও একটা ভুল ভাবনা। এটা সঠিক না। সঞ্জয় বাবু হি পয়েন্টেড ইট রাইটলি যে এটা সঠিক না, এটা আমাদেরই ছিল। হ্যাঁ, এখন লাইন টানা হয়েছে, আলাদা সীমানা হয়ে গেছে, আরেকটা দেশ হয়ে গেছে। স্বাভাবিকভাবে রাষ্ট্রনৈতিক নিয়ম বিধি, আন্তর্জাতিক নিয়ম বিধি অনুযায়ী আমরা দুটো দেশের বাসিন্দা হয়ে গেলাম, মাঝখানে বেড়া পড়ে গেল। এবারে বৈধ অবৈধ, ট্যুরিস্ট, চিকিৎসা, অন্যান্য আত্মীয় পরিজনের বৈবাহিক সম্পর্ক, আনন্দ উৎসবে মিলিত হওয়া, এই জাতীয় আদান প্রদান, আসা যাওয়া চলছে। কিন্তু অনুপ্রবেশ যদি বলি, সেটা কিন্তু আমাদের জাতীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সীমানাকে সুরক্ষিত রাখা, নিজের সার্বভৌমত্বকে ঠিক রাখা। কেননা এই যে ইনফ্লাক্স যেটা হয় এক দেশ থেকে আরেক দেশ, আমার মনে হয় সঞ্জয়বাবু তো বাণিজ্য শাখার লোক, উনি খুব ভালো করে উপলব্ধি করবেন, এর পেছনে মূল কারণটা কিন্তু অর্থনৈতিক। দেশ থেকে দেশান্তরে যাওয়া পেটের তাগিদেই। কেউ চিকিৎসার জন্য, কেউ উন্নততর শিক্ষার জন্য, কেউ উন্নততর সামাজিক জীবনের প্রলোভনে, যেখানেই হোক, আসলে একটা শ্রেণীর মানুষ দেশান্তর হন
অর্থনৈতিক কারণে, পেটের তাগিদে। আজকে যদি ঘটনাচক্রে, জানি না আমার কথাটা কে কিভাবে নেবেন, আজকে যদি এই সীমানার ওই পারটা বাংলাদেশ না হয়ে ইউএসএ হতো, ফ্রান্স হতো, ইটালি হতো, আমরা যেতাম না? যে কোনো ভাবে আমরা এদিক থেকে যাওয়া, আমরা যেতাম না? একটা উন্নত দেশ যদি যেটা আমরা করে থাকি ওইখানে গিয়ে, সেটা যদি এখানে পাশে হতো, এটা বাংলাদেশ না হয়ে। আজকে আসলে এখানে বাঙালি পাহাড়ি এই দ্বন্দ্বগুলি চলে আসার ফলে আমাদের এখান থেকে প্রতি মুহূর্তে দাবিটা উঠছে ওপারের বাঙালিদের আসা যাওয়ার ফলে। এখন এই আসা যাওয়াটা অ্যাকচুয়ালি যদি আমরা চিকিৎসা বা শিক্ষা বা অন্য উন্নত ব্যবসায়িক আদান প্রদান বা সামাজিক অনুষ্ঠান ইত্যাদি এ যদি বাদ দেই, বাকিটা অবৈধ। সেই অবৈধটার পেছনে কিন্তু অর্থনৈতিক কারণটাই মূল। কিন্তু এই অর্থনৈতিক কারণ মানে কি ক্রস বর্ডার এই ব্যাপারটাকে আমি মান্যতা দেব? না, এটা তো আন্তর্জাতিক নিয়মে আমি দিতে পারি না। তাহলে এটা রক্ষা করার দায়িত্ব কার? ত্রিপুরা সরকার তো এটা করতে পারে না। এটা তো নিশ্চয়ই কেন্দ্র সরকার, এবং কেন্দ্র সরকার এই নিরাপত্তার দায়িত্ব, মানে সে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব। 65 এ বিএসএফ এর জন্ম, তারপরে কি আমাদের আদান প্রদান আনাগোনা হয় নাই? অনুপ্রবেশ অনবরত হয়েছে। কে রক্ষা করবে এটা? এটা আরেকটা প্রসঙ্গ, আমরা ওই বিতর্কে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যেটা সঞ্জয়বাবু শুরুতেই বলছিলেন, আমরা যদি আসল জিওগ্রাফিক লোকেশনটাকে আমরা চিহ্নিত করি, তাহলে ওই মূল পপুলেশনটাকে যদি কাউন্ট করি, তাহলে কোনোভাবেই এই জিনিসটা হচ্ছে না যে কেউ মাইনরিটি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুপ্রবেশ তো বা একটা সময় রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে অনেকে এসেছিলেন, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে যে কোনো একটা বিপর্যস্ত অবস্থায় যখন শরণ নেয় কেউ, শরণার্থী হয়, যেটা 71-এ যেটা হয়েছিল, যেটা 71-এ হয়েছিল। বা এখনো কিছু কিছু লোক একটা বিশেষ নতুন পরিবর্তনমুখী কাজের ফলে একটা অংশের লোক কিন্তু শরণ নিয়েছে বিভিন্ন দেশের, ভারতেও নিয়েছে, বাইরেও নিয়েছে। ঠিক। এখন প্রশ্নটা সেই জায়গাতে, যারা এই দাবি তুলছে বা রাজনৈতিক ব্যানারে হোক, গতকালকে আমরা দেখলাম ত্রিপুরামথার একজন বিধায়ক, উনি অরাজনৈতিক একটি সমাবেশ সংগঠিত করলেন আগরতলা রাজধানী শহরে, এবং সেখান থেকে ওনার বক্তব্য ছিল যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে, পুশব্যাক করতে হবে, এবং সেটাকে যত দ্রুত সম্ভব সেটা করতে হবে। এখন প্রশ্ন সে ঘুরে ফিরে ওখানেই আসছে যে বিভিন্নভাবে অনুপ্রবেশকারী কারা, সেটা নিয়ে চিহ্নিতকরণের ধরন নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে, এবং তার জন্য আমাদের এই বিশেষ টকশোর আয়োজন, এবং তার জন্য আমরা বোঝার চেষ্টা করছি যে হু আর দ্য ইললিগাল মাইগ্রেন্টস, রাষ্ট্র কাদের ইললিগাল মাইগ্রেন্টস বলছে, বিশেষ করে ত্রিপুরায় যারা বসবাস করছে। এখানে যখনই আজকে বাংলাদেশ অস্থির, এখন বিগত 10 মাস 11 মাস ধরে আমরা দেখছি ভীষণভাবে অস্থির রয়েছে, সেখান থেকে প্রাণ রক্ষার খাতিরে, বা আপনি যেটা বলছিলেন যে অর্থনৈতিক কারণে, অর্থ সংকটের কারণে অনেকেই অনুপ্রবেশ করার চেষ্টা করছেন, বাংলাদেশের পাশাপাশি, বাংলাদেশিদের পাশাপাশি সেখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখছি বহু রোহিঙ্গা, বহু বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের মুখেই তারা আটক হচ্ছে, তাদেরকে আবার পুশব্যাকও করা হচ্ছে। তো এছাড়া কারা, এছাড়া কাদের দিকে অনুপ্রবেশকারী বলে বা অবৈধ অভিবাসী বলে ইঙ্গিত করা হচ্ছে, সেটাই হচ্ছে মূল জানার বিষয়। সেখানে অন্য কোনো জাতিগোষ্ঠীকে মানে ইঙ্গিত করা হচ্ছে না তো, কারণ অনেকেই বলছেন এর আড়ালে যারা 1971-এর আগে এসছেন কিংবা 1971-এর পরে এসছেন, সবাইকে একটা ওই জায়গা ভাবে দেখা হচ্ছে যে যারা ওই পার থেকে এসছেন তারাই অবৈধ অভিবাসী, এবং সেটা এখন তার জন্য প্রশ্ন আসে যে হু আর দ্য ইললিগাল মাইগ্রেন্টস ইন ত্রিপুরা, কাকে বলা হচ্ছে? আচ্ছা দেখুন, আমি এক নম্বর হলো যে ফরেনার্স অ্যাক্ট 1946-এ ফরেনার্স কারা তার যে ডেফিনিশন দেওয়া হয়েছে, আচ্ছা, তাতে বলা হয়েছে নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। এবং নতুন যে 2025-এ যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট এসছে, সেখানে কিন্তু 1946-এর সেই ডেফিনেশনটাই রাখা হয়েছে। অর্থাৎ কেউ যদি ভারতবর্ষ যদি প্রবেশ করে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, অথবা যদি কেউ বা যদি কেউ যদি উইদাউট ডকুমেন্টস আসে, বা যদি কোনো ডকুমেন্ট নিয়ে এসেছে কিন্তু ডকুমেন্ট যদি টাইম বার্ড হয়ে যায়, তাহলে তাকে বলা হবে হি ইজ বেসিক্যালি এ ফরেনার।
ঠিক আছে। ওকে। তো এখন এরপরে ফর দ্যাট মানে এরপরে এটাকে কভার করবার জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বলা হয়েছে কাকে সিটিজেনশিপ দেওয়া হবে। তো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফ্রম টাইম টু টাইম ইট ইজ গেটিং চেঞ্জড, এবং সেখানেও কিন্তু মাইগ্রেন্টস কারা, ইলিগাল মাইগ্রেন্টস কারা, তার কিন্তু এক্সাক্ট ডেফিনেশন দেওয়া হয় নাই, কিন্তু কিছু কিছু প্রভিশনস কিন্তু রেসপেক্ট করা হয়েছে যে কারা কাদেরকে আমি ইলিগাল মাইগ্রেন্টস বলবো। ঠিক আছে। তো এখন যারা নাকি এখন এই কালকে পরশু কদিন যাবত আন্দোলনে যাবত যেটা দেখছিলাম, যাদেরকে টার্গেট করা হচ্ছিল বেসিক্যালি, আমি যেটা 2025 এবং ইন্ডিয়ান এই যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955 অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, দে আর নট কাভার্ড আন্ডার ইট। আচ্ছা। হ্যাঁ, কারণ কি দেয়ার আর লট অফ এক্সেমশনস আর দেয়ার। কারণ কি 2015 এবং 2019 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, তাতে দেখা যায় যে যদি রাজনৈতিকভাবে যদি রিফিউজি হিসেবে যারা আশ্রয় নিয়েছে তার ছাড়াও যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানি যারা নাকি মাইনরিটি আছে, যারা যদি জীবন বাঁচাবার জন্য বা যদি রিলিজিয়াস পারসিকিউশন যাকে বলে, সে যদি ভারতবর্ষে আশ্রয় নিয়ে থাকে 31শে ডিসেম্বর 2014 অবধি, দে আর নট দ্য ইলিগাল মাইগ্রেন্টস। এটা যদি আপনি, এবং 1971 যারা এসছে দে আর কাভার্ড আন্ডার দ্য ইন্ডিয়ান মুজিব অ্যাক্ট। ওকে, ঠিক আছে। সুতরাং এটাও ক্লিয়ার হয়ে গেল তারপরে 2014 অবধি। এটা যদি বাদ দিয়ে দেন তাহলে আমার মনে হয় না তারপরে ত্রিপুরা রাজ্যে যদি মানে কারা এসছে, কয়জন এসছে। ঠিক আছে। ইফ সামবডি ইজ ইলিগাল মাইগ্রেন্টস, দ্য গভর্নমেন্ট ইজ দেয়ার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কয়দিন আগে যেটা আপনি বললেন যে 19শে মে একটা যে সার্কুলার দিল যে 30 দিনের মধ্যে ইউ বেসিক্যালি ডিটেক্ট, আইডেন্টিফাই এন্ড ট্রাই টু ডিপোর্ট। কিন্তু তার মধ্যে অনেকগুলো প্রসেস আছে। ঠিক আছে। আমি ডিটেক্ট করব, তাকে আইডেন্টিফাই করব, তাকে 30 দিনের সময় দেব ভ্যালিড ডকুমেন্ট দেওয়ার জন্য। যদি ভ্যালিড ডকুমেন্ট যদি দিতে পারে তাহলে হি অর শি উইল বি ডিপোর্টেড সাবজেক্ট টু তার কনসার্ন নিয়ে, এবং যে দেশে ডিপোর্ট হবে সেই দেশে জানাতে হবে। ঠিক আছে। তাকে কাউকে তো মাঝপথে রেখে দিতে পারবে না। ঠিক আছে। আবার তার মধ্যে আবার ভারতবর্ষের সংবিধানের কতগুলো ব্যাপার আছে, আইনি ব্যাপার সেপার রয়ে গিয়েছে। ঠিক আছে। এখন the government is there, government will সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কাগজ কোন রাজ্য সরকারকে দিয়ে থাকে, the রাজ্য সরকার মাস্ট হ্যাভ বেসিক্যালি অ্যাসেসড যে তার কতজন ইলিগাল মাইগ্রেন্টস আছে কিনা। they will assess, they have a machinery। ঠিক আছে। এটা তো গভর্নমেন্টের কাজ। ঠিক। এখানে আমি একটু যুক্ত করতে চাইবো, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিন্তু বলেছেন যে এটা কন্টিনিউয়াস প্রসেস, যারা অনুপ্রবেশকারী তাদের আটক করা হচ্ছে এবং তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। এবং বিগত 6 মাসে অনুপ্রবেশের সংখ্যাও কমে গেছে 36% কমেছে, এটা বলেছেন উনি। বোর্ড অফ ইমিগ্রেশনের কাছে সমস্ত খবরগুলি থাকে, কারা আসছে, কারা যাচ্ছে, কত দিনের জন্য অনুমোদিত, তত দিনের মধ্যে রেকর্ড অনুযায়ী তারা ব্যাক করলো কিনা, যদি না করে থাকে তখন ইলিগালের প্রশ্নটা আসে। তো এগুলিকে ডিটেক্ট করা, ভেরিফাই করা এবং তাদেরকে সার্চ আউট করে তাদেরকে পুশ করা। আচ্ছা, সেকেন্ড আমি আমরা যদি আপনি এই যদি নাম্বারটা যদি লক্ষ্য করে দেন তো বেসিক্যালি তাহলে তো দেখা যাবে আপনি দ্য নাম্বার ইজ ভেরি স্ল্যান্ডার, যদি আসে খুবই কম। ঠিক আছে। সুতরাং এটা নিয়ে যেভাবে নাকি কেওসটা হচ্ছে, ইট শুড নট হ্যাভ বিন। আই পার্সোনালি ফিল দেয়ার মাইট বি সাম মানে হিডেন এজেন্ডা যেগুলো নাকি সামনে আসছে না, হয়তো পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, বা হয়তো মানে কিছুটা আনএচিভড কিছু রয়ে গিয়েছে। আর ত্রিপুরাটা যেটা আমি এটা বললামই যে সময় যখনই নির্বাচন আসে বা যখনই সামবডি ফিলস দ্যাট আই এম পলিটিক্যালি একটু পিছনে আছি, ঠিক আছে, I should have some issues, so they raise this card। কিন্তু ত্রিপুরা রাজ্যে এটা মনে রাখা উচিত সবাইকে যে অনুপ্রবেশ যেটাকে যেভাবে নাকি দেখা হচ্ছে, বলা হচ্ছে, ইট শুড নট বি বেসিক্যালি টোল্ড ইন দ্যাট ম্যানার। তার জন্য আমার মনে হয় যে পলিটিক্যাল এডুকেশনটা ইজ ভেরি এসেনশিয়াল। হ্যাঁ, কারণ কি আপনি পলিটিক্যাল এডুকেশনের কথা বলছেন, আপনি যদি হিডেন পলিটিক্যাল এজেন্ডা থাকে বা এই ধরনের যদি কোনো ইস্যু থাকে যেখানে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, উপরে হোক, তাহলে তো সেখানে পলিটিক্যাল এডুকেশনের খুব একটা বেশি জায়গা থাকছে না। পলিটিক্যাল এডুকেশন মানে কি? দেখুন, বেসিক্যালি একটা এটা লিডার্স ক্যান সে, বাট দ্য পিপল শুড হ্যাভ দ্য পলিটিক্যাল এডুকেশন। পিপল শুড নো, রাইট, এবং সঠিকটা জানা প্রয়োজন, বাস্তব জানা প্রয়োজন। দিস ক্যানট, এটা বেসিক্যালি অ্যান ইম্পোজড ফ্যাক্টর। ওকে, আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো।
স্যার আপনার কাছেও জানতে চাইবো বিষয়টাতে, এই যে বলা হচ্ছে ত্রিপুরার ভাষা সংস্কৃতি এবং ভূমির মালিকানায় পরিবর্তন হয়ে গেছে এবং সেখানে যারা জনজাতি সমাজ হুমকির মুখে, এই দাবির পক্ষে অনুপ্রবেশের কারণে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কি কোনো প্রমাণ আছে? না, না। নাকি এটা কি শুধু একটা ওই সেই আবার একই ঘুরে ফিরে আসছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? একদম তাই। কারণ আপনি আমাদের পার্বত্য অঞ্চলে, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ট্রাইবাল মানে কি শুধু পর্বতেই থাকবে, সমতলে থাকবে না? নিশ্চয়ই থাকবে। কিন্তু ওই যে সঞ্জয়বাবু যে কথাটা বলছিলেন যে অ্যাকচুয়ালি দ্য নাম্বার ইজ ভেরি স্ল্যান্ডার, ওকে, এমনকি সংখ্যা যাচাই করা হয়েছে, দেখা হয়েছে যে তারা আমাদের ভূমি রক্ষার ক্ষেত্রে, আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে কোথায়? আমরা তো দেখছি না সেরকম। আপনি যদি বলেন বসতি গড়ে তোলা, শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন জায়গায় বাজার এবং বসতি করে তোলা, এটা তো বহু আগের চর্চা যখন হয়েছিল, যেটা উনি বলছিলেন যে অমরপুর টমরপুর, আমি দেখছি কাঞ্চনপুর, কাঞ্চনপুর বহু আগের বসতি অঞ্চল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং কৃষিকাজে, উন্নত কৃষিকাজের জন্য। তার পাশেই পার্বত্য অঞ্চল, কাঞ্চনপুরটা সমতল, পাশেই পার্বত্য অঞ্চল, বাজারটা বাদ দিলেই পার্বত্য অঞ্চল। তো কোথায় এমন এনহ্যান্স হয়েছে নাম্বার অফ people, those who came from erstwhile East Pakistan and some other places of India, and they have acquired the land of tribal people of Tripura. So tribal people are facing trouble. এতই যদি ট্রাবল হয়, তাহলে আমরা মিজোরামের এত মানুষকে পুনর্বাসন দিলাম কোত্থেকে? জায়গা পেলাম কোথায়? একদম, তারা তো বাঙালি নয়, তারা তো বাংলাদেশ থেকে আগত নয়। ওদেরকে আমরা এই পাহাড়েই তো জায়গা দিয়েছি, কোত্থেকে দিলাম? আমাদের জায়গার অভাব নেই। এটাকে ওই যেটা উনি বারবার বলছিলেন, এটা হচ্ছে কোনো না কোনো সময়ে কতগুলো বিশেষ অবস্থানে দাঁড়িয়ে নিজেকে তুলে ধরার জন্য কতগুলো ইস্যু সামনে এনে আন্দোলন করা। এখানে অনেকেই বলছেন যে এই ইস্যুকে ব্যবহার করে যে বৃহত্তর ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবিকে একটা ন্যায্যতা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এবং এই যে বলা হচ্ছে যে জনজাতিদের রাইটসের কথা, অধিকারের কথা, সেটাকে এখন একটা ন্যায্যতা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানি না ত্রিপুরাল্যান্ড কথাটা মানে বাস্তবতা কি আছে। আমি যখন শিলচর থেকে বেরিয়ে বেইরেংতে ক্রস করি, আমি মিজোরামে ঢুকে যাচ্ছি ইনার লাইন পারমিট নিয়ে। ওকে, ওটা মিজোরাম, ফুললি মিজোরাম, অন্য কিছু এখানে প্রশ্ন নাই। কিন্তু এখানে ঐতিহাসিক ভাবেই জনবসতি এমন ভাবে গড়ে উঠেছিল, আমি ত্রিপুরাল্যান্ডের সীমানাটা ধার্য করব কি করে? আমি কয়বার জাম্প করব, কোথা থেকে কোথায়? আমি চম্পকনগরের গেলেই একবার জাম্প করতে হচ্ছে, ওখান থেকে আমি তেলিয়ামুড়া গেলে আরেকবার জাম্প করতে হচ্ছে, এবার পাহাড়ে ঢুকে গেলাম। আবার আমি যদি মনুতে চলে যাই, আমি যদি কুমারঘাটে চলে যাই, এরকম বিভিন্ন জায়গাগুলি আমি কি করে জাম্প করে যাব? মানে আমি যদি ইনার লাইন পারমিট বা ইত্যাদি ইত্যাদি ইস্যুগুলোকে সামনে আনি, জিওগ্রাফিক এরিয়াটাকে আমি ভাগ করব কি করে? ধরবো কোথা থেকে? আসবো যাব কি করে? এত ভাগ হয়ে যাচ্ছে না? ঠিক, এখন তাহলে সেই জায়গাটাতে মানে এখন এই যে অনুপ্রবেশ, এটা রিয়ালিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা বলছিলেন যে সত্যটা জানা প্রয়োজন, সত্যটা বোঝা প্রয়োজন, এবং সেখানে সত্যটা সঠিক এডুকেশন প্রয়োজন, এই বিষয়টা নিয়ে, ত্রিপুরার ইতিহাস নিয়ে, এবং এখানে যে একটা সৌন্দর্য, এই যে জাতি উপজাতি বা জনজাতিদের মধ্যে যে সম্প্রীতি এবং এই যে ঐক্য, এই যে বিচিত্র, এটার মধ্যে যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে ধরে রাখার প্রয়াস বেশিরভাগ মানুষ করছে। কিন্তু এখন কোনো একটা জায়গায় কি কোনো জায়গাতে আমরা বিভ্রান্ত হচ্ছি বা রাজনৈতিকভাবে সেটাকে একটা বিভ্রান্ত করার প্রয়াস চলছে, সেটা নিয়ে বড় প্রশ্ন। আর তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজ এই অনুপ্রবেশ নিয়ে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেটাও কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি মনে? ওই যেটা উনি বলছিলেন যে রাজনৈতিক দীক্ষা, শিক্ষাটা প্রয়োজন, রাজনৈতিক ক্ষেত্রে একটা এডুকেশনের প্রয়োজন, যে কথাগুলি যেভাবে জনগণের কাছে প্লেস করা হচ্ছে, কথাগুলি কি আসলে এইভাবে আসার কথা ছিল, না তার ভেতরে অন্য কোনো অর্থ আছে? সেই বোধ প্রত্যেক প্রজন্মের মধ্যে
বর্ষে বর্ষে দলে দলে ছাত্র এলে যেন একই শিক্ষা বারে বারে হয়, ঠিক এই বিষয়গুলিতেও বারে বারে শিক্ষার দরকার। কারণ এটা ঘটনা বিভিন্ন ঐতিহাসিক কারণে, অশিক্ষাজনিত কারণে পশ্চাৎপদ একদল উপজাতি জনগোষ্ঠী নানাভাবে কষ্টের সম্মুখীন হয়েছেন। এবং তর্ক হতে পারে এর পেছনে একটা বিরাট অংশের বাঙালিরাই দায়ী ছিলেন, এরকম ভাবে অনেক ইতিহাসও আছে, অনেক ঘটনা আছে যেগুলি ঠাট্টা ছলে, গল্পের ছলে বলে যে আগে আমি পরিবার শুদ্ধ লোক আনলে 3 মণ পাট আনতো না, এখন আমি একাজে পাটটা আনি, প্রপারলি ওজন দিলে দেখা যায় এটাই 3 মণ হয়। এই যে বঞ্চনা, এই যে কষ্ট ওদের, এই সত্যগুলি স্বীকার করতে হবে, এগুলি মিথ্যা নয়। এটা আমি আপনার সঙ্গে পার্সোনালি একটু একমত না, কারণ না, আপনি নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই বলবেন। এই যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলি আবার আমরা দেখেছি এমন কোন শিল্পী নেই এই মুখগুলোকে আঁকার, এই পাহাড়ি মুখগুলোকে আঁকার। তাদের যে আত্মত্যাগ, তাদের যে ভালোবাসা, তাদের যে আত্মীয়তার বন্ধন তৈরি করতে সারল্য, তীব্রতম একটা চরম একটা সরল ইনোসেন্স টু দ্য পাওয়ার অফ এক্স, একদম অনেকেই বলেন এটা ইনফিনিটি, ইনোসেন্স টু দ্য পাওয়ার অফ ইনফিনিটি ছিল এইরকম একটা জাতিগোষ্ঠীর সঙ্গে কেন আমরা সংঘাতে গিয়ে দাঁড়ালাম? এর পেছনে আবার অন্য কিছু ইতিহাসও আছে। তার জন্য কি তাদেরকে রাজনৈতিকভাবে বিভ্রান্তি করার, বিভ্রান্ত করা হয়েছে, তো তার সঙ্গে ক্রিশ্চিয়ানিটি থেকে শুরু করে অনেক কিছু জড়িত, যা ভুল ভাবিয়ে আমাদের সঙ্গে একটা সংঘাতের জায়গায় গেছে। আমরা কিন্তু সংঘাতের জায়গায় ছিলাম না, কারণ আমাদের মধ্যে একটা অংশের মানুষ যদি কোনো অন্যায় করেও থাকেন, একটা বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু অত্যন্ত পরস্পর নিবিড় সম্পর্কে আবদ্ধ ছিলাম আমরা। আজও আমরা ওই জায়গাটাতেই থাকতে চাই। ঠিক ঠিক ডক্টর রকিত, এই জায়গাটা দিতে আমার প্রশ্ন যে 71-এ যে 10 লাখ মানুষ দরজা খুলে দিয়েছিল আরো 10 লাখেরও বেশি মানুষের জন্য, তাদের মধ্যে এমন কি হলো যে আজ থেকে কয়েক বছর পরে গিয়ে তাদের মধ্যে এই ধরনের একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে? এগুলো আমাদের মানসিকতা। কেন বলছি মানসিকতা? 71-এ আমরা সর্বস্ব খুইয়েছি, উজাড় করে দিয়েছি মানবিক প্রশ্নে, যে বাংলাদেশ থেকে আমারই লোকজন আসছে, তাদেরকে দেখা, রাখা, খাওয়ানো, পড়ানো আমাদের দায়িত্ব। দলে দলে আমরা তখন ইয়াংম্যান, সদ্য কৈশোর একদম পার করছি, এই সময়টাতে আমরা নিজেরা ইনভলভ হয়েছি, দেখেছি এগুলি। এই জিনিসটা এখন যেটা হচ্ছে না, এখন সবকিছুর পেছনে একটা ধর্মীয় উন্মাদনা ক্রিয়াশীল। ওই তো ওরা তো এমনই, এরা এগুলি করে, ওই তো এখন এগুলি করব, এর ফলে দলে দলে লোক আমরা দেখে নেব, আমরা যত যন্ত্রণা, ওই তো বাংলাদেশি অমুক বাংলাদেশি। এই যে ইয়েস, এই যে আমাদের অ্যাটিটিউডটা, এটা তৈরি হয়েছে কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে। এই ফ্যানাটিসিজম এখানে একটা বিরাট কাজ করছে, আচ্ছা, করেই কিন্তু এই জিনিসের জন্ম দিচ্ছে। না হলে বাংলাদেশ থেকে যারা আসবে তারা আমাদের আপন নয়, কে বলেছে? শরণ যদি নেয় কেউ বিপন্ন হয়ে, সে আমার আপন নয় কেন? আর এখানে আরো একটা প্রশ্ন আসে যে এই যে বাংলাদেশ থেকে যারা শরণ নিয়েছে, সে শরণার্থী হোক, আর্থিক সংকটে হোক, রাজনৈতিক আশ্রয় হোক, তারা সবাই যে বাঙালি এটাও তো ঠিক নয়। বাংলাদেশ থেকে তো জনজাতি বা উপজাতি অংশের মানুষও কিন্তু ত্রিপুরাতে, হ্যাঁ, কতগুলি জায়গায় তো উপজাতিরও আছেন, তো সেখানে তো উপজাতিরও তো এসছেন। তো সব যে এখানে জাতিভিত্তিক ভাবে বাঙালি, বাংলাদেশ থেকে আসা মানেই বাঙালি, এটা তো ঠিক নয়। সঞ্জয় বাবু, আপনি কিছু বলছেন? স্যার, আপনি ওই প্রসঙ্গটা তো বলেন, আপনি যেটা বলছিলেন। আপনি ব্যক্তিগতভাবে বলছিলাম যে আসলে একটা দেয়ার ইজ এ মানে একটা আছে ভিউজ যে বাঙালি অংশের কিছু ব্যবসায়ী আছেন যারা নাকি পাহাড়ে গিয়ে হয়তো পাটের ব্যবসার কথা বলছে, ধান, চাল, পাট, নুন, বিভিন্ন কিছু ছিল, যেখানে নাকি চন্দন সেনগুপ্ত দেখাচ্ছিলেন। আমি তো কোনো জীবিত ছিলাম না, ওনাকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, বেসিক্যালি অ্যাজ এ ম্যান অফ কমার্স আমি ওনাকে বলছিল যে বেসিক্যালি যে বাঙালিরা ব্যবসা করতে গিয়ে ওদেরকে ঠকিয়েছে, হয়তো ওয়েইং, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ইট ইজ বেসিক্যালি এ ট্রেডার ডিসিভড সামওয়ান। আচ্ছা, বেসিক্যালি ট্রেডিং পলিসির একটা ব্যবসায়ের মধ্যে আপনি যখনই দেখবেন টু টাইপস অফ প্রফিটস আর দেয়ার। আমরা বলি এটা সুপার প্রফিট, এটা নরমাল প্রফিট। যদি বাজার যদি আমাকে বা অবস্থা যদি আমাকে যদি অ্যালাউ করে, তাহলে আমি সুপার প্রফিটটাই নেব। ওকে, ঠিক আছে। স্যার একটু ইন্টারাপ্ট করি।
আপনি প্রফিটের জন্য দামের সঙ্গে আপোষ করেন, হেরফের করেন, কিন্তু যে বস্তুটা যে পরিমাণে পাচ্ছেন সেটাকে অস্বীকার করবেন না 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 না, সেটা একটা টেকনিক, এটা একটা টেকনিক। মানে আমি দামে আমি ওজনে কম কম দিচ্ছি, দিচ্ছি, এটা এখন যেরকম দেখা যায় ওজনে এই পাল্লা নেই কারণ ওজনে কম দেওয়া হয় বলে। তাহলে সেটা আপনি বলছেন সেটাই করা হয়েছে, তাহলে সেটাই করা হয়েছে। তাহলে সেটা করার, সেটা ডিসিভ করাই হলো। না না না, শুনেন আমি বলছি এটা কে করেছে, ইট ইজ এ বেসিক্যালি ইল ট্রেডিং প্র্যাকটিস, ঠিক আছে, ডান বাই সাম ট্রেডার্স। এখন মুশকিল হলো কি, ওই ট্রেডাররা তখন বাঙালি ছিল তাই তাদেরকে দোষ দেওয়া হয়েছে। ইট ইজ বেসিক্যালি এ ফিনোমেনা অফ এ বিজনেস, মানে ইলিগাল ফিনোমেনা অফ এ বিজনেস, ঠিক আছে, ওইটাকে বলা উচিত সেটা ছিল। জাতিগোষ্ঠীর উপর উঠে গেছে। একটা জাতিগোষ্ঠীকে এটা শান্তি পেলাম আপনি ইলিগাল শব্দটা ব্যবহার করেছেন। তো এটাকে আমি সেই জন্যই বলছিলাম, আদারওয়াইজ আমাদের মধ্যে যে সখ্য, যে নৈকট্য, যে আপন বোধ হওয়া, বৈনারী কথাটার ব্যাখ্যা এইভাবেই করা হয়েছিল। তো বেসিক্যালি এটা বললে সর্বস্ব দিয়ে ভালোবাসা, এটা দিলে ওদেরকে যেটা বলতে আইসোলেট করা যাবে, বাঙালিদের সঙ্গে ট্রাইবালদের ডিভিশন আনা যাবে। দিস আর বেসিক্যালি ভেরি মাচ ক্যালকুলেটেড মুভ। ওকে, আমি এটাকে বলি দিস আর ভেরি ক্যালকুলেটেড মুভ। উনি বলছিলেন যে ক্রিশ্চিয়ানিটির ব্যাপার, যে ধর্মের একটা কনভার্সনের ব্যাপারটা, দিস ইজ অলসো অ্যানাদার মুভ। অনেক ফ্যাক্টর স্লোলি এন্ড স্টেডিলি এই বাঙালি ট্রাইবালদের মধ্যে এটা ইনজেক্টেড। আমি এই জন্য বলছি ইট ইজ বেসিক্যালি অ্যান ইম্পোজড, এই যে ফেব্রিকেটেড। ঠিক আছে, তাহলে এখান থেকেই ঘুরে যাচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা ঘুরছে। যখনই আমরা কনভার্সনের কথা বলছি, আপনারা বলছেন ইনজেক্টেড বা ইম্পোজড, এই যে ট্রাবল ক্রিয়েট করা হচ্ছে, বা এই যে বারবার যে এই ইস্যুগুলোকে উঠে আনা হয়, যেখানে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়, তাহলে এটা কি আমাদের বেসিক্যালি এটা কি একটা ইন্টারন্যাশনাল ইস্যু? যে যেমন আমরা দেখছি আমাদের অরুণাচল প্রদেশকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে, যেমন আমরা দেখছি আমাদের লাদাখকে বারবার ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, ইউএন ইউনাইটেড নেশনস এইবার বছর সম্ভবত যুব ক্ষমতা, ইউথ এম্পাওয়ারমেন্ট হিসেবে ডিক্লেয়ার করেছে। এখানে কিন্তু দে আর বেসিক্যালি ডেভিল নাও, ইউথস আর বেসিক্যালি আর বিকামিং দ্য ভিকটিম অফ দিস কনফ্লিক্ট। দিস ইজ এ কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। কনফ্লিক্টের ডিফারেন্ট ফর্ম হতে পারে, ঠিক আছে, সামটাইমস ইট রিমেইনস হিডেন এন্ড সামটাইমস ইট বিকাম ওপেন, ঠিক আছে। এখন এই যে এটার থেকে বেরিয়ে আসার জন্য আমার দরকার কি? আমার দরকার হলো গুড কোয়ালিটি এডুকেশন এন্ড স্কিল, ঠিক আছে। দেখবেন নরেন্দ্র মোদী সরকার প্রায়ই বলছে স্কিল দাও মানুষকে, ঠিক আছে, unless and until you basically empower someone with skills and education। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমি বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আপনি গেলে দেখবেন যে ত্রিপুরা রাজ্যের আসল ইতিহাসটা কি, ত্রিপুরা রাজ্যের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়াটা কি ছিল, কজন মানুষ জানে? নোবডি নোজ। আমরা যে উনি যেটা বলছিলেন যে চাকলা রসুন আপাতের ইতিহাস আমরা তো আমাদের যুবকদেরকে জানাইনি, সুতরাং যুবকরা লিস্ট ইন্টারেস্টেড, they are least interested, they are not willing to know about ত্রিপুরা। তারা ভাবে আমি এখানে আছি, জন্মেছি, এখন অধিকাংশের মনে যারা নাকি শিক্ষিত হচ্ছে, they are going out from the state। আমরা সিলেবাসে যে ইতিহাস পড়েছি আর পড়িয়েছি, এটা কিন্তু ত্রিপুরার ইতিহাস না। আচ্ছা, ভৌগোলিক প্রশ্ন যদি আমরা বিচার করি, তাহলে ত্রিপুরার একটা অরিজিনাল ইতিহাস এবং ভৌগোলিক সীমারেখা আছে। আমরা বারবার বলছি যে বাংলাদেশি ওপার থেকে এসে ইনফ্লাক্স, কারা এসছে কারা গেছে, এদেশেরই মানুষ চলাচল করেছে। আপনি চাকলার লোকরা কোথায় যাবে না? কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে সেই ইতিহাসটা কোথায় স্যার? সেই ইতিহাসটাকে আমরা তাহলে কেন লুকিয়ে রাখছি বা কেন আমরা কি সরিয়ে রাখছি? আমরা কেন? দিস ওয়াজ অলসো এ পলিটিক্যাল মুভ। আমি এজন্য তো বলছি দিস ওয়াজ ডেলিভারেটলি ক্রিয়েটেড। এই ইতিহাসটা জানার দরকার নাই। আপনি বলছিলেন না যে তাহলে কি এটা আন্তর্জাতিক কোনো এজেন্সির কাজ? আপনি যদি দেখেন যে আমাদের ৮০ দাঙ্গা শুরুর আগের যে ট্রেনিংটার জন্ম কোথায়? শিলং এবং আমাদের আগরতলা রাজবাড়ি থেকে শুরু করে অনেক কিছুই যুক্ত এগুলির সঙ্গে। তা এই যে ব্যাপারটা শিলংয়ে হয়েছিল, শিলংয়ে কোত্থেকে এসে হাজির হয়েছে এটা যে ত্রিপুরাতে এরকম একটা কিছু হোক? ৮০ দাঙ্গার যে ঘটনাটা, তার প্রেক্ষিতটা যে তৈরি হয়েছে, এটা কোত্থেকে এসছে? এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সির কাজ। ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করলেন আজ। এত সুন্দর সম্পর্ক যেখানে ত্রিপুরায় বারবার বলছি, যে সম্পর্ক পাহাড়ি বাঙালির মধ্যে ছিল, ঘরে ঘরে মা এখনো আছে, ক্ষেত্র বিশেষে এখনো আছে। কিন্তু আমি আছে বলছেন তো, আমি দীর্ঘদিন শুনলাম, আমি উদয়পুর কলেজে দীর্ঘদিন আমি অধ্যক্ষের কাজ করেছি। আই ওয়াজ দেয়ার ফর 7.5 years।
আমি আজকে ওপেনলি কথাটা বলছি, কিছু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো আমার মনে হয় আমাদের যারা নাকি এই যে যুব সমাজ আছে, যুব সমাজের মধ্যে একটা অংশের মধ্যে দিস, এই যে মানে উই দ্য বেঙ্গলিজ, বেসিক্যালি বাঙালিরা ট্রাইবেলদেরকে ঠকাচ্ছে, এই একটা ধারণা অলরেডি বেসিক্যালি তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা অনেকের মধ্যে হয়ে গেছে। এটাকে ইরেজ করাটার জন্য একটা দায়িত্ব কিন্তু যারা বাঙালি অংশের লোক আছে এবং পলিটিক্যাল লিডার্স যারা শিক্ষিত লোক যারা, শিক্ষিত লোক আছে, দে হ্যাভ টু টেক দিস রেসপন্সিবিলিটি। কারণ দেখুন শুনুন, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি যেটা সঞ্জয় বাবু বলছিলেন যে ট্রেডিং পলিসির অন্তর্ভুক্ত এরকম কিছু আছে যেখানে এই ধরনের ব্যাপারটা আসে, এবং খুব দুঃখজনক হলেও সত্য যে এটা আলটিমেটলি ঠকানো হয়ে যায়। ঠিক, এই ঠকানোটাকেই, সেটাকে পুরো জাতিগোষ্ঠী আরেকটা জাতিগোষ্ঠীকে আবার ঠকাচ্ছে আবার একদল বলেই সচেতন লোকের চিহ্নিত হয়ে দায়িত্ব যাচ্ছে। হচ্ছে ওইটাকে বোঝানো যে এটা একটা শ্রেণীর কাজ, পুরো সমাজটা নয়। রাইট, সম্পর্কের ক্ষেত্রে পুরো সমাজটা কিন্তু অনেক একটা নিকটে। শ্রেণীকে দিয়ে আমি পুরো সমাজটাকে বিচার করতে পারি না। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্বে চলেছি, কয়েকটা মিনিট হাতে সময় আছে। একটু চাইবো আপনাদের কাছে এই বিষয়টাতে যে অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনিকভাবে কি করা উচিত বলে আপনারা মনে করেন? শুধু কি পুশব্যাক, নাকি স্থায়ী শনাক্ত ও বৈধতা নীতির পরিবর্তন কিছু করা প্রয়োজন বলে আপনারা মনে করেন? এটা আমি বলবো ভারত সরকার বিভিন্ন সময়ে অভিবাসনের যে আইন করেছে, অভিবাসনের যে আইন আছে, এবং আমরা যেটা শুরু আজকে আমাদের কথাগুলি উঠছে যেহেতু পাশে বাংলাদেশ এবং একটা বিশেষ জাতিগোষ্ঠী ত্রিপুরাতে এটা নিয়ে খুব সরব হয়েছে, এই জন্য আমরা এত চর্চা করছি তা না। সারা পৃথিবীতেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা এটা নিত্য ব্যাপার, এটা সমস্যাও আবার প্রয়োজনও বিভিন্ন ক্ষেত্রে। যেটা সঞ্জয়বাবু আমরা ত্রিপুরার ক্ষেত্রেই বলেছিলেন যে ভাষাগত ক্ষেত্র, কৃষি, সামাজিক উন্নয়ন, ব্যবসাপাতি, শিক্ষা, বিভিন্ন কারণে রাজা বাঙালিদেরকে এখানে বসতি দিয়েছিলেন, রাজকর্মচারী হিসেবে নিযুক্ত করেছিলেন। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আজও এক দেশ থেকে আরেক দেশে শিক্ষার জন্য যায়, শিক্ষা দিতে যায়, শিক্ষা নিতে যায়, এই যাওয়া আসা অভিবাসন। আমাদের দেশেও সেই জন্য নির্দিষ্ট আইন কানুন আছে, সেই আইন অনুযায়ী চললেই এই পুশব্যাকই বলি আর যাই বলি সেটা একটা নিয়মের মধ্যেই এসে যায়, এটাই পালন করা উচিত। একদম। ওকে, সঞ্জয় স্যার, আপনার কি মনে হয়? না দেখুন, আমাদের ইমিগ্রেশনে যে নতুন যে অ্যাক্ট হয়েছে 2025-এ, আগের 3-4টে অ্যাক্টকে বাদ দিয়ে এখানে পুশব্যাকের কথা বলা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যে একটা এসছে সেখানেও যখন এই পার্লামেন্টে যখন নাকি আলাপ হয়েছিল পুশব্যাকের ক্ষেত্রে, তখন কিন্তু সেখানেও কিন্তু দুটো কথা বলা হয়েছিল পুশব্যাকের ক্ষেত্রে। বেসিক্যালি যে আর্টিকেল 14 and 21 শুড বি সিন, শুড বি কেপ্ট ইনটু মাইন্ড, ঠিক আছে। একটা হলো যে জানি প্রোটেকশন অফ লাইফ এন্ড লিবার্টি, ঠিক আছে। পুশব্যাক যখন নাকি করছে, যখন আপনি যাদেরকে আইডেন্টিফাই করবেন, আসাম অ্যাকর্ডের ক্ষেত্রে যেটা নাকি দেখা যাচ্ছে, প্রায় প্রচুর লোককে আমরা এখানে কিন্তু ডিটেনশন সেন্টারে রেখেছি। হাউ মেনি কুড বি পুশব্যাক অ্যাকচুয়ালি? 36 লাস্ট লেটার অন অনলি আর বোধ 13-14 জনের বোধ পুশব্যাক করেছে, অথচ লাখো লাখো লোককে ডিটেনশন, ঠিক আছে। সুতরাং এটা কারণ কি, এটা আপনি যখন যাবেন কোথায় পাঠাবেন? বাংলাদেশ যদি রাজি না হয়, কারণ কি যে লোকটা ভারতবর্ষে হয়তো আপনি বলছেন ওর কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, বা ভ্যালিড ডকুমেন্ট থাকলেও ভ্যালিড ডকুমেন্ট হারিয়ে গেছে, ঠিক আছে। এখন আমার জন্ম ইন্ডিয়াতে, ঠিক আছে, এখন আমাকে আমার পিতা বাংলাদেশ থেকে এসেছিলেন ধরেন 2000-এ, ঠিক আছে। তো 2000-এ যদি এসেও থাকে তো ওর যে কাগজপত্র তো নেই, ও সন্তান যার জন্মেছে এখন ও বলছে আই এম ইন্ডিয়ান, ঠিক আছে। এখন ওদেরকে তো ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, হাউ উড দ্যাট বি সেন্ট, ঠিক আছে। সুতরাং এখানে বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশনও এটা বলা আছে যে প্রোটেকশন অফ লাইফ এন্ড লিবার্টির একটা ব্যাপার আছে, আর রাইট টু ইকুয়ালিটির একটা ব্যাপার আছে। কারণ কি এখানে ধরেন না, মানে আমি বাইরে থেকে এলাম না ভিতর থেকে এলাম, আর যদি কেউ যদি ধরেন রাজনৈতিক আশ্রয় নিয়ে আসে, বা বাংলাদেশ বা অন্য জায়গায় যদি জীবন নিরাপত্তা হীনতায় ভুগে আমাদের দেশে যদি আশ্রয় চায়, যদি আসে, সুতরাং এগুলোকে মাথায় রেখেই পুশব্যাকটা হবে। যেগুলো অটোমেটিক্যালি ধরা পড়ছে যে উইদাউট ডকুমেন্টস চলে এসেছে বা ওভার স্টেইং ইন ইন্ডিয়া, হ্যাঁ,
সুতরাং এদেরকে তো প্রশাসন তার নিজস্ব যে প্রক্রিয়া ব্যবস্থা নিয়ে সরকার ব্যবস্থা নিয়ে পুশব্যাক করছে, করে দিচ্ছে, আর আটক যাদেরকে করছে। আমি রিপিট করছি, সঞ্জয় বাবু যেটা বলছেন যে জীবন মান সুরক্ষা এগুলি সমস্ত অ্যাজ পার আর্টিকেল অফ সার্টেন আর্টিকেল অফ কনস্টিটিউশন রক্ষা করে দেখে কনসিডারেশনে রেখে তবে বলবো। আমি যদি বলি পুশব্যাকই যদি হয় তাহলে বেগম হাসিনাকে পুশব্যাক করা হোক, সেটা তো হবে না। কেন করা হবে না? একটা বিশেষ কারণ বশত ওনার আশাটা কোন ধরনের আশা, সবগুলোকে দেখতে হবে, দেখে নিয়মের মধ্যেই রয়ে গেছে কাকে পুশব্যাক করবো কাকে করবো, ঠিক সেটা আইন মেনেই করা হবে এবং করা হচ্ছে, সেটা এখনো করা হচ্ছে। গুজরাট এবং মহারাষ্ট্রের কথা যেটা বলা হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে যাদেরকে যেভাবে ধরা হয়েছিল ওইখানে টেন্ট টাঙিয়ে ওরা বসবাস করছিল। আপনি লক্ষ্য করে দেখেন ত্রিপুরা রাজ্যে আপনি এরকম দেখবেন যারা নাকি যদি এসেও থাকে কেউ সামওয়ান ইজ লিভিং দিস ওয়ে দিস স্যার গুজরাটে কিন্তু আরেক রকমের সমস্যা আছে, বাংলায় কথা বলছে, সেখানেও সেটা বাংলাদেশি বাংলায় কথা বলছে, সুতরাং বাংলাদেশি ইললিগ্যাল মাইগ্রেন্টস হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে, সেটাও একটা আরেকটা ব্যাখ্যা। সুতরাং ভেরিফিকেশন ইজ এসেনশিয়াল। আমরা না বলছি তো ওই যে 30 দিনের ক্যাম্পের মধ্যে তার আইডেন্টিফিকেশন একটা আছে না, নামটা তো ডিটেকশন, তার আইডেন্টিফিকেশন তো তার ইজ এসেনশিয়াল, এবং 30 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে ভ্যালিডেশন, ঠিক আছে? যদি দেখা যায় যে ঠিক আছে হি কুড নট স্যাটিসফাই, দেন ইউ উড বি basically handed over to the BSF or to some other police organizations. তারা সরকারের লোকে ব্যবস্থা করে যে দেশে যাবে সেই দেশে তার সঙ্গে আগে কথা বলতে হবে, সে নাও নিতে পারে যে না এই কোন, এবং তাকে ট্রাভেল ডকুমেন্টস দিতে হবে। হ্যাঁ, কারণ সামওয়ান কেন যদি এখন যদি আমি যদি একজন মানে জিরো লাইফ পয়েন্টে নিয়ে ছেড়ে দিলাম, এটা তো হতে পারে না, স্ট্যান্ডার্ড করে দিতে পারি না, ঠিক আছে? সুতরাং ট্রাভেল ডকুমেন্টসও দিতে হবে তাকে। সুতরাং রুলস আর দেয়ার রেগুলেশন, মানবাধিকার লঙ্ঘন যেন কোনোভাবে না হয় সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আরো আলোচনার বিষয় ছিল, 1 মিনিট সময় হাতে আছে, জাস্ট অল্প অল্প সময় দেব। আত্মপরিচয়ের এই লড়াইয়ে ভবিষ্যৎ কি দেখছেন? মানে আগামী দিন এই অনুপ্রবেশকারী ইস্যুতে একটা আত্মপরিচয়ের যে লড়াই হচ্ছে, এটাতে কোন ধরনের ভবিষ্যৎ দেখছেন, না যেভাবে চলছে সেভাবেই চলবে? আবারও ওই কথাই বলছি যে একটা দেশ থেকে আরেকটা দেশে লোক আসলেই আমার আত্মপরিচয় ব্যাহত হবে, এই ভাবনাটা ঠিক নয়। কেননা এই আসা যাওয়ার মধ্যে ইমিগ্রেশনের রুলস অনুযায়ী কে আসছে, কেন আসছে, কতদিনের জন্য আসছে, এগুলো এভরিথিং আর রেকর্ডেড, অ্যাকর্ডিংলি তারা আবার তাদের দেশে ফেরত যাবে। এবার যদি অবৈধভাবে আসে তাহলে আমি তো প্রশ্ন করব অন্যটা অবৈধ হবে কি করে? আমি তো এত প্রোটেকশনের ব্যবস্থা নিলাম, অবৈধ হয় কি করে? যদি হয়েই থাকে সেক্ষেত্রে অবৈধ চিহ্নিত করে ফেরত দেওয়ারও প্রশ্ন আছে, কারো আত্মপরিচয় নষ্ট হওয়ার কিছু নেই। ওকে, আত্মপরিচয় কারো নষ্ট হবে না। স্যার জাস্ট 30 সেকেন্ড সময় আছে হাতে, আত্মপরিচয় বিষয়টাতে কিভাবে ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যৎ দেখুন, আমার মনে হয় যদি দিস আর বেসিক্যালি আমার পার্সোনালি মনে হচ্ছে বেসিক্যালি ইমিগ্রেশন অ্যাক্ট যেভাবে নাকি সংশোধিত হয়েছে নতুন, তাতে অনেকে আগে যারা নাকি এর বাইরে ছিল তাদেরকে আনা হয়েছে, যাদের সো দ্যাট কারা কারা আসছে, কিভাবে আসছে, সো দ্যাট এভরিথিং গেটস রেকর্ডেড। এখন এসকেপিং এর সুযোগ খুব কম। আইন আছে, আইনে কিছু ফাঁক থাকেও, ঠিক আছে, বাট স্টিল আমি যেটা বলবো যে বেসিক্যালি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেটা, it is definitely a political issue. Tripura, it is a political issue. যতদিন পলিটিক্স আছে, these things will মানে the immigration would remain an issue. It's a regular phenomenon. Okay. It will remain an issue. And আমরা যারা নাকি জনসমাজ আছি বা তরুণ সমাজ আছে, they should know about the real history of Tripura. কোনটা পলিটিক্যাল, they can easily identify. কোনটা পলিটিক্যাল এজেন্ডা কিংবা কোনটা আসলে সমাজের সমস্যা বা রাষ্ট্রের সমস্যা, সেটা তরুণ সমাজকে, যুব সমাজকে, particularly the tribal people also should know about their basic. Okay, everyone should know. Okay, thank you so much. অসংখ্য ধন্যবাদ স্যার, ডক্টর রক্ষিত আপনাকে ধন্যবাদ, ডক্টর রায় আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, ত্রিপুরায় অনুপ্রবেশ ইস্যু এমন একটি বাস্তবতা যা রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি করলেও তার মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে। কোনো উগ্র জাতিগত অবস্থান নিয়ে এই সমস্যার সমাধান হতে পারে না, বরং প্রয়োজন যথাযথ আইন, সংলাপ এবং সবার জন্য সমান অধিকার ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা। অনেকেই বলছেন যারা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়েছে তাদেরকে অবৈধ বলে দূরে ঠেলে দেওয়া শুধু আইন নয়, মানবতাকেও লঙ্ঘন করে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই ত্রিপুরার শান্তি সম্প্রীতির পরিবেশ অটুট রেখে
সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রবেশ ইস্যুতে সংযম, সুবিচার ও দূরদর্শিতা দেখাতে হবে আমাদের সবাইকে। আগামী দিনে তার সম্ভব হয় কিনা তার সময় বলবে। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।